আমরা বাজেটে চিন্তা করছি 4,266,000 কোটি। 2017-18 অর্থ বছরের বাজেট ঘোষণা, আকার বেড়েছে 59,661 কোটি টাকার বেশি, প্রবৃদ্ধির লক্ষ্য 7.4%। দাম বাড়তে পারে প্রসাধনী, মশলা, তামাকজাত পণ্য ও ব্যাটারি চালিত মোটর গাড়ির, কমছে কৃষিজাত কাঁচামাল, গ্যাস সিলিন্ডার ও ক্যান্সারের ওষুধের দাম। বহাল থাকছে 15% ভ্যাট। 1 জুলাইতে ভ্যাট কার্যকর করছি। আমি ভ্যাটের হার আর কমাতে চাই না। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি ওয়াহিদা স্বপ্না এবং আমি শিরিন আক্তার। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে ইংলিশ বোলারদের শাসন করে তামিম ইকবালের দাপুটে সেঞ্চুরি, বড় সংগ্রহের পথে বাংলাদেশ। সঠিকভাবে বাস্তবায়ন হলে এবারের বাজেট হবে ব্যবসা ও শিল্প বান্ধব, মন্তব্য ব্যবসায়ীদের। জীবনযাত্রার ব্যয় বাড়বে বলছে সিপিডি। আওয়ামী লীগ সরকারের 19তম বাজেট পেশ হওয়ায় রাজধানীতে দলটির আনন্দ মিছিল, জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে বলছে বিএনপি। দেরিতে পরীক্ষার কারণে আলোচিত বনানীর ঘটনায় ধর্ষণের প্রমাণ পাওয়া যায়নি, জানালেন ঢাকা মেডিকেলের ফরেনসিক বিভাগের প্রধান। এবং বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে রেখে সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল মামলার আপিল শুনানি শেষ, আদেশ যে কোনো দিন। দু 2017-18 অর্থ বছরের জন্য 4,266 কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। নতুন অর্থ বছরে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 7.4%, আর রাজস্ব লক্ষ্যমাত্রা 2,87,991 কোটি টাকা। এরপরও বাজেটে ঘাটতি থাকবে 1,12,275 কোটি টাকা, যা অভ্যন্তরীণ ঋণ ও বিদেশি সহায়তা থেকে মেটানো হবে। সানবির রূপলের রিপোর্ট। সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। দেশের 46তম আর নিজের 11তম বাজেট পেশ করতে কালো ব্রিফকেস হাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সঙ্গে নিয়ে দুপুর 1:35 সংসদে প্রবেশ করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। এর পরপরই স্পিকারের অনুমতি পেয়ে বাজেট বক্তৃতা শুরু করেন। পূর্বের ধারাবাহিকতায় উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ, সময় এখন আমাদের, এই স্লোগান নিয়ে এবারের বাজেট বক্তব্যে অর্থনীতিকে শক্তিশালী করতে নানা কর্মকৌশলের বর্ণনা তুলে ধরেন অর্থমন্ত্রী। এরপর আগামী অর্থ বছরের জন্য 4,266 কোটি টাকার বাজেট ঘোষণা করেন অর্থমন্ত্রী। 17-18 অর্থ বছরের জিডিপি প্রবৃদ্ধির হার 7.4% এবং বছর শেষে মূল্যস্ফীতির হার 5.5%। নতুন অর্থ বছরের এই বাজেট বাস্তবায়নে রাজস্ব লক্ষ্যমাত্রা ধরা হয় 2,87,991 কোটি টাকা। এর মধ্যে এনবিআর 2,48,191 ও এনবিআর বহির্ভূত রাজস্ব 8,622 আর কর বহির্ভূত 31,179 কোটি টাকা ধরা হয়। আগামী 3 বছরের জন্য নতুন ভ্যাট হার 15% রেখেই আইন কার্যকর করার ঘোষণা দেন অর্থমন্ত্রী। এছাড়া ব্যাংকে 1 থেকে 10 লাখ টাকার মধ্যে আমানতের হিসেবে 800 টাকা আবগারি শুল্ক প্রস্তাব করা হয়। কর রাজস্ব আইজিডিপির 1.7% বৃদ্ধি পাবে। মূল্য সংযোজন কর বাস্তবায়ন হলে করের পরিধি সম্প্রসারিত হবে। এনবিআর এর রাজস্বের প্রবৃদ্ধির হার হবে 20%। অন্যান্য বছর থেকে কিছুটা বেশি, কিন্তু খুব এমন অসম্ভব কিছু নয়। বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দ 1,53,331 কোটি টাকা, আর মোট দেশজ উৎপাদন বা জিডিপির আকার 22,23,600 কোটি টাকা। বাজেট ঘাটতি মেটাতে বৈদেশিক উৎস থেকে 51,924 কোটি টাকা, অভ্যন্তরীণ উৎস 60,352 কোটি, ব্যাংক খাত 28,203 কোটি, সঞ্চয়পত্র ও ব্যাংক বহির্ভূত খাত থেকে 32,149 কোটি টাকা। আসছে অর্থ বছরের বরাদ্দের অগ্রাধিকার দেওয়া হচ্ছে শিক্ষা ও প্রযুক্তি খাতে 16.4%। তবে সুদ মেটাতেই বরাদ্দ রাখা হয় 10%-এর বেশি। মাননীয় প্রধানমন্ত্রী দেশে স্নাতক পর্যন্ত শিক্ষাকে অবৈতনিক করতে চান। আমি এটা উচ্চ মাধ্যমিক পর্যায় পর্যন্ত রেখেছি।
অবশ্যই আমরা একটা বিশেষ ফান্ড সৃষ্টি করেছি প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে উন্নয়নের জন্য 503টি মডেল প্রাথমিক বিদ্যালয়ে তথ্য প্রযুক্তি ভিত্তিক ইন্টারঅ্যাক্টিভ শ্রেণীকক্ষে তৈরি করার পরিকল্পনা নিয়েছি। দেশের অভ্যন্তরে রাজনৈতিক স্থিতিশীলতা কোনো মতেই বিঘ্নিত হতে দেবে না। প্রস্তাবিত বাজেটের উপর আলোচনা শেষে 29 জুন 2017-18 অর্থ বছরের বাজেট পাশ হওয়ার কথা রয়েছে। একদিকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে এটি হতে যাচ্ছে পূর্ণাঙ্গ বাজেট, আর অন্যদিকে নানা চড়াই উতরাই পেরিয়ে ভ্যাট আইনের কার্যকারিতা। এর পাশাপাশি যোগাযোগ অবকাঠামো উন্নয়ন, বিদ্যুৎ সংকট নিরসনের মতো বিষয়গুলো তো থাকছেই। সব মিলিয়ে এই বাজেট কতটা জনবান্ধব বাজেট হিসেবে রূপান্তর হবে সেটি এখন দেখা যাবে বাস্তবায়নের চিত্রের উপর। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। আগামী বাজেটে বেশ কিছু পণ্যের নতুন শুল্কায়নের প্রস্তাব করা হয়েছে। ফলে নতুন অর্থ বছরে দাম বাড়তে পারে সোলার পণ্য, 4 স্ট্রোক সিএনজি, 3 হুইলার ও ব্যাটারি চালিত মোটর গাড়ির। এছাড়া আমদানি শুল্ক কমায় দাম কমতে পারে কৃষি যন্ত্রপাতি, সিরামিক্স ও ব্যাটারি শিল্পের বিভিন্ন পণ্যের। বিস্তারিত ইমতিয়াজ আহমেদের রিপোর্টে। কৃষি যন্ত্রপাতি তৈরিতে কিছু পণ্যের শুল্ক রেয়াত প্রদানের প্রস্তাব করা হয়েছে নতুন অর্থ বছরের বাজেট প্রস্তাবনায়। এর মধ্যে রয়েছে টিউব, পাইপ, হোস পাইপ ও ফিটিং। এছাড়া নাট বল্টু, স্ক্রু, বোল্ট সহ কৃষি যন্ত্রপাতির দাম কমবে আগামী অর্থ বছরে। পাশাপাশি কৃষি খাতে বেশ কিছু পণ্যের শুল্ক বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। ফলে আগামী অর্থ বছরের দাম বাড়তে পারে সয়াবিন মিলস, অয়েল কেকের দর। এছাড়া সিরামিক্স ও ব্যাটারি শিল্পের শুল্ক হ্রাসের প্রস্তাব করা হয়েছে আগামী অর্থ বছরের বাজেট প্রস্তাবনায়। পাশাপাশি ক্যান্সারের ওষুধের উপর থেকে শুল্ক প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে। সোলার প্যানেল খাতের কয়েকটি পণ্যের শুল্ক 3% থেকে বাড়িয়ে 4% করার প্রস্তাব করা হয়েছে। ফলে বাড়বে সোলার পণ্যের দর। তবে এলপিজি গ্যাস সিলিন্ডার ও বৈদ্যুতিক ট্রান্সফরমারের দাম কমবে আগামী অর্থ বছরে। দেশীয় মোটরসাইকেল শিল্পের সম্প্রসারণে এর যন্ত্রাংশের আমদানিতে বিশেষ সুবিধা প্রদান করা হয়েছে। ফলে কমবে দেশীয় মোটরসাইকেলের দাম। এছাড়া হাইব্রিড গাড়ি আমদানি শুল্ক কমানোর প্রস্তাব রয়েছে নতুন অর্থ বছরে। তথ্য প্রযুক্তি খাতে দেশীয় বিনিয়োগ উৎসাহিত করতে কম্পিউটার, ল্যাপটপ ও ট্যাবের উৎপাদন ও সংযোজনে ব্যবহৃত কাঁচামাল আমদানিতে শুল্ক হ্রাসের প্রস্তাব করা হয়েছে। সেলুলার ফোন উৎপাদন, সংযোজনে ব্যবহৃত কাঁচামালের শুল্ক রেয়াতের প্রস্তাবে কমবে দেশীয় মোবাইলের দাম। তবে মোবাইল হ্যান্ডসেটের আমদানি শুল্ক 10% বাড়ানোর প্রস্তাবে বাড়বে বিদেশি মোবাইল সেটের দাম। নতুন অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে আমদানি শুল্ক বৃদ্ধির প্রস্তাব করায় দাম বাড়বে প্রাকৃতিক পাথর, তৈরি পোল্ট্রি ফিড, মডেম, সফটওয়্যার, ফ্ল্যাশ মেমোরি কার্ড, প্রিন্টিং প্লেট, ভ্যাকুয়াম ক্লিনারের দাম। উড়োজাহাজে ভ্রমণের উপর আগামী অর্থ বছরে খরচ বাড়ার ইঙ্গিত রয়েছে নতুন বাজেটের প্রস্তাবনায়। গোলমরিচ, দারুচিনি, এলাচ, জিরার উপর থাকা 20% সম্পর্ক শুল্ক বাড়িয়ে নতুন অর্থ বছরে 50% করার প্রস্তাব করা হয়েছে। দাম বাড়ার তালিকায় যুক্ত হবে সালফিউরিক অ্যাসিড, আমদানি করা প্রসাধনী সামগ্রী, সাবান ও সাবান তৈরির সব ধরনের সামগ্রী। 20% থেকে আমদানি শুল্ক বাড়িয়ে 25% করার প্রস্তাব রয়েছে 4 স্ট্রোক সিএনজি, 3 হুইলার ও ব্যাটারি চালিত মোটর গাড়ির উপর। ইমতিয়াজ আহমেদ, সময় সংবাদ, ঢাকা। 2017-18 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 2,87,991 কোটি টাকা। এর মধ্যে 2,48,190 কোটি টাকা সংগ্রহের ভার পড়ছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর ওপর। লক্ষ্য পূরণে ভ্যাটের হার 15% রেখেই 1 জুলাই থেকে নতুন মূসক আইন বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী। বিস্তারিত হাজেরা শিউলির রিপোর্টে। ভ্যাটকে গ্রহণযোগ্য করার জন্য আমাকে বিভিন্ন উপায় উদ্ভাবন করতে হয়। 2017-18 অর্থ বছরের জন্য বিশাল বাজেটের ব্যয়ের যোগান দিতে বড় অঙ্কের রাজস্ব আদায়ের ভার পড়েছে এনবিআর এর উপর। মোট 2,88,000 কোটি টাকার রাজস্ব লক্ষ্যমাত্রার মধ্যে 86%। টাকার অঙ্কে 2,48,190 কোটি টাকা আদায় করতে হবে সংস্থাটিকে, যেখানে ভ্যাট থেকে সর্বোচ্চ 87,887 কোটি টাকা আদায়ের লক্ষ্য দেওয়া হয়েছে। 2,87,991 কোটি টাকা রাজস্ব সংগ্রহের প্রাক্কলন করা হয়েছে। এনবিআর এর রাজস্বের প্রবৃদ্ধির হার হবে 20%। অন্যান্য বছর থেকে কিছুটা বেশি, এমন অসম্ভব কিছু নয়। ব্যবসায়ীদের আপত্তি সত্ত্বেও ভ্যাটের হার না কমিয়েই নতুন মূসক আইন বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী। তবে নিত্য প্রয়োজনীয় বিভিন্ন পণ্য ও সেবা খাতে ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে। 1 জুলাইতে ভ্যাট কার্যকর করছি। 91 সাল থেকে 15% হারে ভ্যাট আরোপিত হয়েছে এবং তাতে ভোক্তারা ও ব্যবসায়ীরা অভ্যস্ত হয়ে আছেন। সেই জন্য আমি ভ্যাটের হার আর কমাতে চাই না। তবে
তবে ভ্যাট আইন বাস্তবায়ন এবং কর প্রস্তাবের সাথে সঙ্গতি রেখে কার্যকর পদক্ষেপ না নিলে রাজস্ব আদায় চ্যালেঞ্জের মুখে পড়বে বলে মনে করেন বিশ্লেষকরা। আর ব্যবসায়ীদের মতে 15% ভ্যাটের কারণে সার্বিক ব্যবসা বাণিজ্যের নেতিবাচক প্রভাব পড়বে রাজস্ব আদায়েও। ভ্যাটের থেকে যে অতিরিক্ত যে আয় হবে বলে মনে করা হচ্ছে, ক্ষেত্রগুলোতে এনফোর্সমেন্টে এটা প্রয়োগের ক্ষেত্রে সেই দক্ষতা উভয় পক্ষের আছে কিনা বা থাকবে কিনা এর উপরে কিন্তু এটা নির্ভর করে। এডিপির বাস্তবায়নটা ওটার সাথে কিন্তু কাস্টমস ডিউটি, ভ্যাট, ট্যাক্স এটা একটা জড়িত। দ্রব্যমূল্য যেখানে স্থিতিশীল অবস্থায় আছে সেখানে এই 15% যদি নতুন করে ভ্যাট চালু করা হয় তাহলে এই মূল্যস্ফীতির উপরে প্রভাব পড়বে বলে আমরা মনে করি। রাজস্ব আদায়ের জন্য এটি সহায়ক হবে না, মানুষ তার ক্রয় ক্ষমতা হারাবে, অন্যদিকে ব্যবসা বাণিজ্যে একটি মন্থরতা তৈরি হবে। এবারে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা চলতি অর্থ বছরের মূল লক্ষ্যমাত্রা থেকে 40,000 কোটি টাকা বেশি। বাজেটে রাজস্ব আহরণে অভ্যন্তরীণ উৎসের উপর জোর দেওয়া হলেও বিশ্লেষকদের মতে বাড়াতে হবে এনবিআর এর সক্ষমতা, এডিপি বাস্তবায়নের দক্ষতা ও বিনিয়োগ। হাজার শিউলি, সময় সংবাদ, ঢাকা। এর আগে জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বিশেষ বৈঠকে 2017-18 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট পেশের অনুমোদন দেওয়া হয়। সভায় মন্ত্রিপরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। জাতীয় সংসদের মন্ত্রিপরিষদ সভাকক্ষে সকাল 10টায় এ বৈঠক শুরু হয়। বৈঠকে প্রধানমন্ত্রীকে 2017-18 অর্থ বছরের বাজেট সম্পর্কে অবহিত করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। পরে প্রস্তাবিত বাজেট অনুমোদনের বিষয়ে আলোচনা করেন মন্ত্রিপরিষদের সদস্যরা। আওয়ামী লীগ সরকারের 19তম বাজেট পেশ হওয়ায় রাজধানীতে আনন্দ মিছিল করেছে দলটি। 2017-18 অর্থ বছরের জাতীয় বাজেটকে স্বাগত জানিয়েছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ সহ বিভিন্ন সহযোগী সংগঠনগুলো। বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে সমাবেশ করে সেখান থেকে মিছিল বের করা হয়। নয়াপল্টন মোড় হয়ে মিছিলটি আবারও বঙ্গবন্ধু এভিনিউতে এসে শেষ হয়। সমাবেশে উপস্থিত আওয়ামী লীগ নেতারা প্রস্তাবিত বাজেটকে উন্নয়ন ও গণমুখী বাজেট হিসেবে আখ্যা দেন। 2017-18 অর্থ বছরের বাজেট জনবান্ধব বলেও উল্লেখ করেন তারা। ভিশন 2021কে সামনে রেখে এবারের বাজেট ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পরবর্তী নির্বাচনের জন্য নয়, এবারের বাজেট পরবর্তী প্রজন্মের জন্য বলেও মন্তব্য করেন তিনি। ঘূর্ণিঝড় মোড়ায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের জন্য বিকেলে কক্সবাজার বিমানবন্দর পৌঁছে সাংবাদিকদের কথা বলেন ওবায়দুল কাদের। আমাদের নেত্রী যে ভিশন দিয়েছেন, ভিশন 2021, ভিশন 2041, এই ভিশনের লক্ষ্য পরবর্তী নির্বাচন নয়, এই ভিশনের লক্ষ্য হচ্ছে পরবর্তী জেনারেশন। এই বাজেট নির্বাচনের আগে আরো একটা বাজেট আছে, কাজে এটাকে নির্বাচনী বাজেট বলার কোনো সুযোগ নেই। বাজেটটি হবে ব্যবসা বান্ধব, কৃষি বান্ধব, গরিব বান্ধব, একটা উন্নয়নমুখী জনকল্যাণমূলক বাজেট। 2017-18 অর্থ বছরের বাজেট বর্তমান সরকারের লুটপাট ও চুরির বাজেট বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সন্ধ্যায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত ইফতার মাহফিলে তিনি একথা বলেন। এ সময় সাধারণ মানুষের কথা বিবেচনা করে গ্যাসের দাম বৃদ্ধি বন্ধ করার দাবি জানান তিনি। দেশটাকে শেষ করে দিয়েছি, এই দেশটাকে ধ্বংস করে তাই এই দেশের দায়িত্ব হলো সব বিচারক সহ সর্বস্তরের জনগণের, ছাত্র, যুবক, জনতা, শ্রমিক এবং সাধারণ নিরীহ মানুষ, মা বোন সহ সর্বস্তরের জনতার আজকে জেগে ওঠা উচিত, ঐক্যবদ্ধ হওয়া উচিত। এই বাজেটও তৈরি হয় হাসিনার কথা মতো, কাজে হাসিনা যা চান বাজেট তাই। আর এই বাজেটকে আর বাজেট থাকবে নাকি? বাজেটের উদ্যোগগুলো সঠিকভাবে বাস্তবায়ন হলে তা ব্যবসা ও শিল্প বান্ধব হবে বলে মনে করেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই কার্যালয়ে বাজেট পরবর্তী প্রতিক্রিয়ায় সংগঠনটির সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন একথা বলেন। তবে প্রান্তিক ব্যবসায়ীরা যেন ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে লক্ষ্য রেখে নতুন ভ্যাট আইন বাস্তবায়নের দাবি জানিয়েছে সংগঠনটি। আমরা মনে করি
যে এই বাজেটে অনেক লং টার্ম এবং মেগা প্রজেক্ট যেগুলো নেওয়া হয়েছে সেগুলো যদি আমাদের শর্ট টার্মে দৃশ্যমান হয় তাহলে অবশ্যই এটি একটি ভালো বাজেট এবং ভালো আংশিকভাবে এটাকে বলা যায় যে এটা আমাদের শিল্প এবং ব্যবসায়ের অনুকূল একটি বাজেট। বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে দক্ষতা, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং তদারকের মান নিশ্চিত করতে হবে, অন্যথায় এই বিশাল বাজেট বাস্তবায়ন একটি বড় চ্যালেঞ্জ হয়ে দেখা দেবে। 2017-18 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে জীবনযাত্রার ব্যয় বাড়ার পাশাপাশি মূল্যস্ফীতির আশঙ্কা রয়েছে বলে মন্তব্য করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। বিকেলে সিপিডি কার্যালয়ে বাজেট পরবর্তী প্রতিক্রিয়ায় একথা বলেন সংস্থাটির ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। এবারের বাজেট যেন মানুষের জীবনযাত্রার ব্যয়কে না বাড়িয়ে দেয়, কমাতে যদি না পারে। বাংলাদেশের শিল্প খাতে, কৃষি খাতে উৎপাদন খরচ যেন না বাড়িয়ে দেয়, যদি কমাতে না পারে। কিন্তু আমাদের ভয় হচ্ছে যে দুটোর একটি এই বাজেটের মাধ্যমে রক্ষিত হয়নি। একটি সম্পূর্ণ অধ্যায় দেওয়া হয়েছে সুশাসন এবং সংস্কারের ব্যাপারে, কিন্তু তার ভিতরে গতানুগতিকতার বাইরে একটি কথাও সুনির্দিষ্টভাবে নেই। এবং যে সমস্ত বিষয় নিয়ে এই মুহূর্তে আমরা উদ্বেগ প্রকাশ করি, যেমন ব্যাংকিং খাত বা পুঁজিবাজার, এগুলির ব্যাপারে কোনো সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়ার জন্য, সময় নির্দিষ্টভাবে পদক্ষেপ নেওয়ার জন্য সেই রকম ভাবে কিছু বলা হয়নি। সন্ধ্যার সময় আরো থাকছে। চলতি মাসে দৃশ্যমান হবে পদ্মা সেতুর একাংশ। জাজিরা প্রান্তে অন্তত একটি স্প্যান বসানোর পরিকল্পনা। পুরো দমে চলছে কাজ, জানালেন প্রকল্প পরিচালক। চ্যাম্পিয়ন্স ট্রফির খবর। আসরের উদ্বোধনী ম্যাচে তামিম ইকবালের দুর্দান্ত সেঞ্চুরিতে স্বাগতিক ইংল্যান্ডকে 306 রানের বিশাল লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। জয়ের জন্য কিছুক্ষণ পর ব্যাটিংয়ে নামবে ইংলিশরা। কেনিংটন ওভালে শুরুটা বেশ দেখে শুনে করেন বাংলাদেশের দুই ওপেনার তামিম ইকবাল ও সৌম্য সরকার। তবে উইকেটে সেট হয়েও ব্যক্তিগত 28 রানে আউট হন সৌম্য। এরপর প্রায় 6 মাস পর ওয়ানডে দলে সুযোগ পেয়ে ইমরুল আউট হন 19 রান করে। এরপরের গল্পে ইংলিশ বোলারদের হতাশায় পুড়িয়েছেন তামিম ও মুশফিক। দলের রানের চাকা সচল রেখে এই দুজনে বিদেশের মাটিতে বাংলাদেশের হয়ে যে কোনো উইকেটে 166 রানের রেকর্ড জুটি করেন। ক্যারিয়ারে নবম সেঞ্চুরি হাঁকিয়ে তামিম ইকবাল আউট হন ব্যক্তিগত 128 রানে। তামিমের সাথে অসাধারণ ব্যাটিং করা মুশফিকও ফেরেন 72 বলে 79 রানের দারুণ এক ইনিংস খেলে। শেষের দিকে সাব্বিরের 24 রানের ওপর ভর করে 305 রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করে বাংলাদেশ। ইংলিশ পেসার লিয়াম প্লানকেট নিয়েছেন 4 উইকেট। The bowling options for England, and that's what they're trying to do. Bish, you saw that ball was wide outside. দর্শক, লন্ডনের কেনিংটন ওভালে আছেন রিপোর্টার সাজিদ মুস্তাহিদ। সরাসরি যাচ্ছি তার কাছে। সাজিদ, চ্যাম্পিয়ন্স ট্রফিতে তো একটু পরে ইংলিশরা ব্যাটিং এ নামবে, সেখানকার সবশেষ খবরাখবর আমাদের একটু জানান। বাংলাদেশ এবং ইংল্যান্ডের প্রথম ম্যাচটি এর মধ্যে বাংলাদেশ ইনিংস শেষ হয়েছে এবং যেমনটি আপনাদেরকে বলেছিলাম যে এই উইকেট কিন্তু একটা ব্যাটিং প্যারাডাইস বলা যায়। ব্যাটিং করাটা এখানে খুবই সহজ এবং আমরা আজকে দেখেছি যে তামিম এবং মুশফিক যে তৃতীয় উইকেটে একটা পার্টনারশিপ করেছিলেন, সেখানে কতটা ইজি ছিল ব্যাট করা। তো বাংলাদেশ এখন পর্যন্ত স্কোর বোর্ডে 305 রান তুলেছে, যেটা ইংল্যান্ডের বিপক্ষে প্রথম 300 রানের স্কোর বাংলাদেশের। শুধু তাই না, এটি বাংলাদেশের ওয়ানডে ইতিহাসে 11তম 300-র বেশি স্কোর করেছে বাংলাদেশ। তবে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে আজকের এই ম্যাচে কিন্তু বেশ কিছু রেকর্ড হয়েছে। আপনারা জানেন তামিম এবং মুশফিক কিন্তু তৃতীয় উইকেট জুটিতে 166 রানের মতো যোগ করেছে, যেটি কিনা দেশের বাইরে বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটির রেকর্ড। এর আগে 2010 সালে ইমরুল কায়েস এবং জুনায়েদ সিদ্দিকী পাকিস্তানের এগেন্স্টে 160 রান করেছিলেন ডাম্বুলায়। এবং তারপর কিন্তু এর মধ্যে বাংলাদেশ যদিও দেশের বাইরে অনেক ভালো খেলেছে, কিছুদিন আগে শ্রীলঙ্কার এগেন্স্টে 324 রান করেছিল, কিন্তু এত বড় জুটি আসলে গড়তে পারেনি। তবে এবার আজকের ম্যাচে যেটা দেখেছি যে শুরু থেকে কিন্তু তামিম এবং মুশফিক বেশ সাবলীলভাবে খেলে গেছেন এবং পরবর্তীতে যারা ছিলেন সাব্বির রহমান, তাকে আজকে যে কারণে লোয়ার অর্ডারে নামানো হয়েছিল সেটাও কিন্তু বলা যায় যে
দ্যাট পেইড অফ, মানে সেখানে কিন্তু সেই গ্যাম্বলটা বা সেই পরিকল্পনাটাও কিন্তু সফল হয়েছে। তিনি একটা ক্যামিও ইনিংস খেলে দিয়েছেন এবং তার সেই ইনিংসের জন্য কিন্তু শেষ দিকে আসলে বাংলাদেশের দলীয় স্কোরটা 300 রান ক্রস করেছে এবং শেষ 10 ওভারে যেটা আমরা বলছিলাম যে বাংলাদেশের বোলাররা বেশি রান দেয় কিন্তু ব্যাটসম্যানরা 70, 80 বা 90 রান করার মতো এরকম ব্যাটসম্যান। তবে আজকে কিন্তু আমরা দেখেছি বাংলাদেশের ব্যাটসম্যানরা শেষ 10 ওভারে রান রেটটা অনেক ভালো করেছে এবং শেষ 10 ওভারে 82 রান তুলেছে এবং সেখান থেকে কিন্তু আসলে বাংলাদেশ মোটামুটি একটা ভালো লড়াই করার মতো পুঁজি পেয়েছে। যদিও বলবো যে এই মাঠে কিন্তু 305 রান সেফ কোন স্কোর না, কারণ আমরা আগে যেটা বললাম যে পিচটি খুবই ব্যাটিং ফ্রেন্ডলি এবং এখানে 317 রান যেটা আর কি ইংল্যান্ডকে হারিয়েছিল ভারত 2007 সালে, সেটা হচ্ছে সর্বোচ্চ রান চেস করে জয় রেকর্ড এবং ইংল্যান্ডের এই মাঠে সর্বোচ্চ রান চেস করে জয় রেকর্ড 265, যেটা 2004 সালে হয়েছিল সাউথ আফ্রিকার এগেনস্টে। তারপরও কিন্তু বলতে চাই ছোট্ট একটা বিষয় দিয়ে জানিয়ে শেষ করবো যে এই মাঠে ইংল্যান্ডের সর্বোচ্চ দলীয় স্কোর 365, যেটা নিউজিল্যান্ডের এগেনস্টে করেছিল এবং নিউজিল্যান্ড কিন্তু ম্যাচটি জিতেছিল কারণ তার আগে ব্যাট করে 398 রান করেছিল। তো বাংলাদেশের বোলারদের এখন লাইন লেন্থ মেনটেন করে বল করতে হবে এবং আরেকটি বিষয় যেটা যে শুরুটা ভালো করতে হবে। শুরুতে যদি জেসন রয় এবং অ্যালেক্স হেলসকে আউট করা যায় সেক্ষেত্রে বলা যায় যে বাংলাদেশের দারুণ কিছু দিয়ে এই চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু করা সম্ভব। তো এই ছিল আমার কাছে সপ্তাহ বাংলাদেশ ইংল্যান্ড ম্যাচের সবশেষ খবর। বনানীতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ধর্ষণ ঘটনায় অভিযোগকারী 2 শিক্ষার্থীর ফরেনসিক রিপোর্টে ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান সোহেল মাহমুদ। সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। সোহেল মাহমুদ আরও বলেন, ভুক্তভোগীরা প্রায় 1 মাস পর ফরেনসিক পরীক্ষা করতে আসায় ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি। এছাড়া তাদের শরীরে কোথাও কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তাদের পোশাকেও ধর্ষণের কোনো আলামত মেলেনি। বুধবার সব পরীক্ষার রিপোর্ট ফরেনসিক বিভাগে এসে পৌঁছায়। এরপর আজ সকালে মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে ফরেনসিক পরীক্ষার প্রতিবেদন হস্তান্তর করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগ। দর্শন হয়েছে কিনা, পাশাপাশি তাদের বয়স নির্ধারণের জন্য 40 দিন পরে যদি একটা ভিকটিম আমাদের কাছে আসে বা আসলে তার এমন কোনো তার শরীরে উল্লেখযোগ্য কোনো ইনজুরি যদি না থাকে তাহলে আলামত পাওয়া আমাদের জন্য খুবই কষ্টকর এবং এটা আলামত থাকেও না। ওই দুজনের হাই ভ্যাজিনাল সোয়াব এবং পাশাপাশি তাদের কামিজ পাঠানো হয়েছে। কামিজ এবং হাই ভ্যাজিনাল সোয়াবে ডিএনএ যে নমুনা পাঠাইছে নমুনাতে কোনো আলামত পাওয়া যায়নি। বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে রেখে সংবিধানের 16 সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল শুনানি শেষ হয়েছে। এই বিষয়ে যে কোনো দিন রায় দেবেন আপিল বিভাগ। এর আগে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চের 11তম দিনের শুনানি শেষ হয়। এই মামলায় 10 জন এমিকাস কিউরির মধ্যে 9 জনই 16 সংশোধনী বাতিলের পক্ষে মত দেন। 2016 সালের 5 মে সংবিধানের 16তম সংশোধনী অবৈধ ও বাতিল ঘোষণা করে রায় দেন উচ্চ আদালত। বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 বিচারপতির বেঞ্চ এ রায় ঘোষণা করেছিলেন। 2014 সালের 17 সেপ্টেম্বর সংসদের সংবিধানের 16তম সংশোধনী পাশ হয়েছিল। এদিকে অ্যাটর্নি জেনারেল বলেছেন, 16 সংশোধনী বাতিল হলে তা হবে ঐতিহাসিক ভুল। যে সামরিক ফরমান দ্বারা 96 অনুচ্ছেদকে প্রতিস্থাপন করা হয়েছিল সেটাকে যদি আজকে মেনে নেয়, বৈধ বলে আজকে ঘোষণা করে, সেটা হবে একটা আমাদের জন্য ঐতিহাসিক ভুল। বিচার বিভাগের স্বাধীনতা এটা বিচারকদের বিষয় নয়। বিচার বিভাগের স্বাধীনতা হলো জনগণের সঙ্গে সম্পর্কিত। ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারিকে যেহেতু বেসিক স্ট্রাকচার বলে অ্যাপিলেন্ট পক্ষ স্বীকার করছেন, সুতরাং এই কথা বলার কোনো সুযোগ নাই যে বিচারকদের বিচার করেছেন। সন্ধ্যার সময়ে আরো থাকছে। আজ থেকে দ্বিতীয় দফায় বাড়লো গ্যাসের দাম। 1 চুলা 900 এবং 2 চুলা 950 টাকা। বারবার দাম বাড়ায় সাধারণ মানুষের ক্ষোভ। উন্নত স্টেইনলেস স্টিল প্যানেল, সময় সাশ্রয়ী ব্রাশ বার্নার, 50,000 অটো ইগনিশন, টপার গ্যাস স্টোভ। পদ্মা সেতুর নির্মাণ কাজের অগ্রগতি নিয়ে প্রতি মাসের 1 তারিখে আমরা বিশেষ রিপোর্ট প্রচার করে থাকি। তারই ধারাবাহিকতায় আজও থাকছে এই প্রকল্প নিয়ে রিপোর্ট। চলতি মাসেই পদ্মা সেতুর একাংশ দৃশ্যমান করতে পুরো দমে কাজ চলছে। পরিকল্পনা রয়েছে জাজিরা প্রান্তে অন্তত একটি স্প্যান বসানোর। এখন পর্যন্ত মূল সেতুর কাজ 54% শেষ হওয়ার কথা থাকলেও কাজ হয়েছে 44%। এই অবস্থায় প্রকল্প পরিচালক বলছেন, পিছিয়ে পড়া অংশ শেষ করতে কাজে গতি আনা হচ্ছে। রিপোর্ট এহসান জুয়েলের, ছবি তুলেছেন সাইফুল ইসলাম।
নদীতে চলছে কাজ। প্রমত্তা পদ্মার বুক ছিঁড়ে জেগে উঠছে নতুন নতুন কাঠামো। প্রায় প্রতিদিনই একটু একটু করে পাল্টে যাচ্ছে পদ্মা নদীর চেহারা। সেতুর 42টি পিলারের মধ্যে কাজ শুরু হয়েছে 16টির। এক একটি পিলারে 6টি করে পুরো সেতুতে পাইল বসবে 252টি। এর মধ্যে 28টি পাইলের কাজ পুরো এবং 57টি পাইলের কাজ অর্ধেক শেষ হয়েছে। নদীর তলদেশের মাটির গঠন এবং বিশেষভাবে তৈরি করা চ্যানেলের মধ্যে কম স্রোত বিবেচনা করে গত 1.5 বছর ধরে শরীয়তপুরের জাজিরা প্রান্তেই পাইলিং এর মূল কাজটি চলছে। এই অংশে ঢালাই শেষে 37 নম্বর পিলারটি ক্যাপ বসানোর অপেক্ষায়। 38 নম্বর পিলারটিতেও চলছে কনক্রিটের ঢালাই। এই দুটি পিলার পুরো প্রস্তুত করে ফেলা হলে এখানে বসিয়ে দেওয়া হবে পদ্মা সেতুর প্রথম স্প্যান। ফার্স্ট স্প্যান হবে 37 to 38 দেন সাবসিকুয়েন্টলি হতে থাকবে। আমাদের টার্গেট আছে, এখন চেষ্টা করছি আমরা, সেটা আমরা এখনো শিওর করে বলতে পারছি না, হয়তো কয়েকদিন পিছিয়ে যেতে পারে। নদীর পাড়ে 150 মিটার দৈর্ঘ্য ও 3000 টন ওজনের 3টি স্প্যান পুরো প্রস্তুত করে রাখা হয়েছে। ইয়ার্ডের ভিতরে চলছে আরও 4টি স্প্যানের কাজ। এইসব স্প্যান দিয়ে দুটি পিলারের মধ্যে সংযোগ স্থাপন করা হবে, যার নিচের অংশে চলবে ট্রেন আর উপরের অংশে অন্য যানবাহন। পিছিয়ে যাওয়া কাজ পুষিয়ে নেওয়ার ব্যাপারে আশাবাদী সংশ্লিষ্টরা। আমার তো দুইটা ওয়ে, টাইম ঠিক রাখতে গেলে আমি আমার রিসোর্স বাড়াইতে হবে, আমার ম্যান পাওয়ার, ইকুইপমেন্ট, ম্যাটেরিয়ালের রিসোর্স বাড়াইলে আমরা তখন চেষ্টা করছি যে আমরা যেন সময় মতো করতে পারি। এছাড়া জাজিরা প্রান্তে সেতু থেকে মূল সড়কে নামতে ভায়াডাক্টের 193টি পিলারের মধ্যে 103টি পিলার বসানোর কাজ শেষ হয়েছে। গত বছরের নভেম্বর মাসে মাওয়ায় 3600 মেট্রিক টন ওজনের একটি সর্বাধুনিক ক্রেন আনা হলেও এতদিন সেটি বসিয়ে রাখা হয়েছিল। তবে গত 28 মে প্রথমবারের মতো স্প্যান সরানোর কাজে পরীক্ষামূলকভাবে এটি ব্যবহার করা হয়েছে। 2015 সালের ডিসেম্বর মাসে আনুষ্ঠানিকভাবে কাজ উদ্বোধনের পর 1 বছরের মধ্যে প্রথম স্প্যানটি বসানোর কথা। এর মধ্যে তা 2 দফা পেছানো হয়েছে। তবে সংশ্লিষ্টরা বলছেন চলতি মাসের শেষ সপ্তাহে হলেও এই জাজিরা প্রান্তের 37 ও 38 নম্বর পিলারের মধ্যে স্থাপন করা সম্ভব হবে একটি স্প্যান, যার ফলে প্রথমবারের মতো দৃশ্যমান হয়ে উঠবে পদ্মা সেতুর একাংশ। ইহসান জুয়েল, সময় সংবাদ, জাজিরা, শরীয়তপুর। অকাল বন্যার প্রভাব পড়েছে সিলেটের ঈদ বাজারেও। প্রবাসী স্বজনকে ঈদ উপহার পাঠাতে অন্যান্য বছর রোজার শুরুতে ক্রেতাদের উপচে পড়া ভিড় থাকলেও এবার ব্যতিক্রম। জনপ্রিয় শপিং মলগুলোতে তেমন একটা দেখা মিলছে না ক্রেতার। যদিও ব্যবসায়ীরা দেশি পোশাকের পাশাপাশি বিদেশি পোশাকে সাজিয়েছেন দোকানগুলো। আব্দুল আহাদের রিপোর্ট, ছবি তুলেছেন দিগেন সিংহ। সিলেট নগরীর নয়া সড়ক ও নাইয়রপুল এলাকায় রয়েছে জনপ্রিয় সব শপিং মল। এই মলগুলোতে যেমন ভিন্ন ডিজাইনের পোশাক পাওয়া যায়, সেই সাথে দামও সব ধরনের ক্রেতার উপযোগী। শপিং মলগুলোতে ঈদ পোশাকে সাজানো চারপাশ, কোথাও হাতের তৈরি বুটিকের পোশাক, আবার কোথাও বিদেশি, কিন্তু তাতে ক্রেতাদের তেমন একটা নজর নেই। দোকানগুলো অনেকটাই ক্রেতাশূন্য। ব্যবসায়ীরা জানান অকাল বন্যার কারণে এই অবস্থা, আর হলিডে থাকায় প্রবাসীরাও আসেনি দেশে। বন্যায় হয়তো কিছু এফেক্ট পড়বে, বৃষ্টি হলে আমাদের একটু সমস্যা হয়। এইবার কিন্তু আমরা প্রবাসী পাবো না, এর কারণ হলো জুলাই ওদের 20 তারিখ না 25 তারিখে বন্ধ হবে। তবে যে কজন ক্রেতা পাওয়া গেছে তারা এসেছেন ডিজাইন পছন্দ করতে। পছন্দ হলে কেউ কেউ কিনেও নিচ্ছেন। জাস্ট বাজারটা দেখার জন্য যে কিরকম কি কালেকশন গুলো আসতেছে বা নতুন কি আছে এটা দেখার জন্য আসছে। নিজের পছন্দ মতো জিনিস কিনবো, এই জন্য আগে থেকে একটু ফলো আপ দিতেছি আর কি। অবশ্য দাম নিয়ে তেমন অভিযোগ নেই কারো। বিক্রেতারা জানান সব পর্যায়ের মানুষের জন্য ভিন্ন দামের পোশাক রেখেছেন তারা। দামগুলো মোটামুটি ঠিকই আছে, পাঞ্জাবি 2টা কিনছি। এখানে মানে ভিড় করতে হচ্ছে না, দেখলাম যে সবকিছু রিজনেবল। পাঞ্জাবি আছে 1150, 1050 থেকে আছে 2600, 2750, আর ড্রেস আছে 3600 টাকা পর্যন্ত ড্রেস আছে। সিলেটের সাথে মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলার দূরত্ব কম থাকায় সেখানকার ক্রেতারাও মনের মতো পোশাক কিনতে বিভাগীয় শহরে ভিড় করেন। আব্দুল আহাদ, সময় সংবাদ, সিলেট। আবারও বাজেট প্রসঙ্গ। শতাংশের হিসেবে 2017-18 অর্থ বছরের মোট বাজেটের 16.3% অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে শিক্ষা ও প্রযুক্তি খাতে। বরাদ্দ বেড়েছে স্বাস্থ্য খাতেও।
দুপুরে বাজেট বক্তৃতায় গুরুত্বপূর্ণ এই দুই খাতে চলমান অগ্রগতি ধরে রাখতে সরকারের নানা পরিকল্পনার কথা তুলে ধরেন অর্থমন্ত্রী। তবে এ বরাদ্দকে পর্যাপ্ত মনে করছেন না অর্থনীতিবিদরা। বিস্তারিত ঈশিতা ব্রহ্মের রিপোর্টে। গেল এক দশকে দেশের উন্নয়ন আর অগ্রগতির সবচেয়ে বড় চিত্র ফুটে উঠেছে শিক্ষা, প্রযুক্তি ও স্বাস্থ্য খাতকে ঘিরে। শিক্ষা খাতে ঘটেছে ব্যাপক উন্নয়ন, বেড়েছে শিক্ষিত জনশক্তি, বেড়েছে শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যাও। পাশাপাশি প্রযুক্তির ব্যবহারে ধীরে ধীরে ডিজিটাল বাংলাদেশের দিকে এগোচ্ছে বাংলাদেশ। এ কারণে বরাদ্দের দিকে জনপ্রশাসন খাতের পরই রয়েছে শিক্ষা ও প্রযুক্তি খাত। এবার শিক্ষা ও প্রযুক্তি খাতে বরাদ্দ দেওয়া হয়েছে ৬৫,৪৫০ কোটি টাকা, শতাংশের হিসেবে যা ১৩.৩%। জাতীয় শিক্ষানীতি আমরা ধাপে ধাপে বাস্তবায়ন করব। আমরা প্রথমেই চেষ্টা করছি শিক্ষার সুযোগ সম্প্রসারণের, পরবর্তী অগ্রাধিকার হচ্ছে প্রশিক্ষিত শিক্ষক গড়ে তোলা। এতদৃষ্টে শিক্ষকের বেতন ভাতা অনবরত উন্নীত হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী ১২০টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় ও ২৮৫টি বেসরকারি কলেজ সরকারিকরণের কার্যক্রম দ্রুত এগিয়ে চলছে। পাশাপাশি মাতৃ মৃত্যু রোধ, শিশু মৃত্যুহার কমিয়ে আনার মাধ্যমে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল অর্জনে বড় ভূমিকা রেখেছে স্বাস্থ্য খাত। এ কারণে নতুন অর্থবছরের বাজেটে স্বাস্থ্য খাতের বরাদ্দ ২০,৬৭৯ কোটি টাকা। মানসম্মত ও সহজলভ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সেবা নিশ্চিত করার জন্য পূর্বের ধারাবাহিকতায় ৪৩,৪৮৬ কোটি টাকা ব্যয়ে ৫ বছর মেয়াদী স্বাস্থ্য, জনসংখ্যা পুষ্টি খাত কর্মসূচি আমরা গ্রহণ করেছি। তবে শিক্ষা, স্বাস্থ্য কোন খাতের বরাদ্দকে পর্যাপ্ত হিসেবে দেখছেন না অর্থনীতিবিদরা। কথা ছিল এটাকে ২৫% নিতে হবে, ১৬ বা ১৫ এটা অপটিমাম না, ২৫%। সুতরাং এই আপেক্ষিকতায় বৃদ্ধি করে খুব একটা যে লাভ হবে এটা আমি বলবো না, বরঞ্চ এটা একটা মার্জিনাল চেঞ্জ। আসলে যেটা সরকারের করা উচিত ছিল সেটা হলো ইউনিভার্সাল ইন্স্যুরেন্স, লাইফ ইন্স্যুরেন্স। অর্থমন্ত্রী বললেন যে এটা এবারও আমরা করতে পারবো না, পেনশন বা এইসব, তো আমরা এটার একটা রূপরেখা মাত্র দেব। আগামী অর্থবছরের জন্য শিক্ষা ব্যবস্থার উন্নয়নে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে ২৩,১৪১ কোটি টাকা, প্রাথমিক ও গণশিক্ষা খাতের উন্নয়নে ২২,০২২ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়েছে। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ, ঢাকা। দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সামাজিক সুরক্ষার আওতা বাড়ানোর প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী। বাজেটে প্রতিবন্ধীদের কল্যাণে চলতি অর্থবছরের চেয়ে ৩১% বরাদ্দ বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়। এছাড়া তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর বিশেষ ভাতা হিসেবে ২,৩৫,০০,০০০ টাকা বরাদ্দ বাড়ানোরও প্রস্তাব দেওয়া হয়েছে। ২০১৭-১৮ অর্থবছরে প্রস্তাবিত বাজেটে বয়স্ক ভাতাভোগীর সংখ্যা ৩১,৫০,০০০ হতে বাড়িয়ে ৩৫ লাখ করা হয়েছে। সেই সঙ্গে বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতাভোগীর সংখ্যা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। বাজেট প্রস্তাবনায় অসচ্ছল প্রতিবন্ধীর সংখ্যা 10% বাড়ানো এবং তাদের মাসিক ভাতার পরিমাণ ১০০ থেকে বাড়িয়ে ৭০০ টাকার প্রস্তাবও দেওয়া হয়েছে। প্রতিবন্ধীদের কল্যাণে ২০১৭-১৮ অর্থবছরে মোট ১,০১৭ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি। প্রাথমিক ও মাধ্যমিক স্তরে প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তিভোগীর সংখ্যা ৫,০০০ করে ১০,০০০, হিজড়া জনগোষ্ঠীর বিশেষ ভাতা ২,৩৫,০০,০০০ এবং বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর জন্য ৬,৩২,০০,০০০ টাকা বাড়ানো, চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে ১৫ কোটি টাকা বরাদ্দ এবং তাদের খাদ্যদ্রব্যাদির পরিবর্তে জনপ্রতি এককালীন ৫,০০০ টাকা প্রদানের প্রস্তাব করা হয়। বেদে অনগ্রসর জনগোষ্ঠী বিশেষ বয়স্ক ভাতার খাতে ৬,৩২,০০,০০০ টাকা বাড়িয়ে ২৭ কোটি টাকায় উন্নীত করা। এবারের বাজেটে মুক্তিযোদ্ধাদের মাথাপিছু সম্মানী ভাতার পাশাপাশি দুটি উৎসব ভাতা প্রদান, দরিদ্র ও কর্মজীবী মায়েদের মাতৃত্বকালীন ভাতাভোগীর সংখ্যাও বৃদ্ধি করার প্রস্তাব দেওয়া হয়েছে। মাতৃত্বকাল ভাতার উপকারভোগী সংখ্যা ১ লক্ষ বাড়িয়ে ৬ লক্ষে উন্নীত করা। কর্মজীবী ইলেকট্রেটিং মায়েদের মাতৃত্বকাল ভাতার উপকারভোগীর সংখ্যা ২০,০০০ বাড়িয়ে ২ লক্ষে উন্নতি করা। প্রস্তাবিত বাজেটে ক্যান্সার, কিডনি, লিভার সহ জটিল রোগে আক্রান্তদের আর্থিক সহযোগিতা ২০ কোটি টাকা বাড়িয়ে ৫০ কোটি টাকায় বৃদ্ধি করার প্রস্তাব দেওয়া হয়। লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। তামিম ইকবালের সেঞ্চুরিতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের বড় সংগ্রহ। জয়ের জন্য ৩০৬ রানের টার্গেটে ব্যাট করছে ইংলিশরা। আমরা বাজেটে চিন্তা করছি ৪,২৬৬,০০০ কোটি। ২০১৭-১৮ অর্থ বছরের বাজেট ঘোষণা। আকার বেড়েছে ৫৯,৬৬১ কোটি টাকার বেশি। প্রবৃদ্ধির লক্ষ্য ৭.৪%। বহাল থাকছে ১৫% ব্যয়। দাম বাড়তে পারে প্রসাধনী, মশলা, তামাকজাত পণ্য ও ব্যাটারি চালিত মোটর গাড়ির। কমছে কৃষিজাত কাঁচামাল, গ্যাস সিলিন্ডার ও ক্যান্সারের ওষুধের।
আওয়ামী লীগ সরকারের 19তম বাজেট পেশ হওয়ায় রাজধানীতে দলটির আনন্দ মিছিল। সরকারের লুটপাট ও চুরির বাজেট মন্তব্য বিএনপির। এবং দেরিতে পরীক্ষার কারণে আলোচিত বনানীর ঘটনায় ধর্ষণের প্রমাণ পাওয়া যায়নি, জানালেন ঢাকা মেডিকেলের ফরেনসিক বিভাগের প্রধান। এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.টিভি। সঙ্গেই থাকুন সময়।